আচ্ছা, প্যাথোলজি পরীক্ষা পাস করে গেছেন, থার্ড ক্রস ক্লিয়ার, মেডিসিন পরীক্ষায় আসেন। ইনফরমেশন দরকার আছে অবশ্যই, কাজের কথা আসেন। অ্যানিমিক থাকবে, আচ্ছা হ্যাঁ এটা ঠিক, অ্যানিমিক থাকবে। ধরেন এই হ্যাঁ এর আইবিএস আছে, সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, একে আইবিডি বানাই দিবেন? তাও আপনার পয়েন্ট ইজ গুড, ওখানে তো ক্রনিক ব্লিডিং হয়, অ্যানিমিয়া থাকবে, ভালো। আর কোনো পয়েন্ট আছে? ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য টাইপ অফ স্টুল, ওয়াটারি ইন আইবিএস অ্যান্ড ব্লাডি ইন আইবিডি, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফিভার, ওয়েট লস, আর্থ্রাইটিস, স্কিন র্যাশ, এগুলো থাকবে আইবিডিতে, এগুলো আইবিএস এ থাকবে না। তারপরে স্টুলে যদি আপনি এগুলো হচ্ছে ক্লিনিক্যাল। ওয়েট লস কোথায় থাকবে? আইবিডিতে থাকবে, আইবিএস এ থাকবে না। আপনি এবার ইনভেস্টিগেশনে আসেন, যদি স্টুলে ক্যালপ্রোটিন দেখেন তাহলে আইবিডিতে থাকবে, আইবিএস এ থাকবে না। যদি স্টুল মাইক্রোস্কোপি করেন আইবিএস এ নরমাল হবে, আইবিডিতে আরবিসি, পাস সেল এগুলো পাবেন। ফাইনালি কোলোনোস্কোপি যদি করেন তাহলে আপনি আইবিএস এ নরমাল থাকবে, আর আইবিডিতে আলসারেটিভ লিশনস পাবেন। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? আইবিএস এর ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি কাউন্সেলিং অ্যান্ড সিমটোম্যাটিক। আইবিডি ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। সো অনেক পার্থক্য। দেখেছেন? এখানে একটা ইন্টেস্টিনাল হেমোরেজ নিয়ে আমি কথা বলছি, এদিন আপনারা গতকাল একজন বলছিলেন যে মেলেনা হয় নিচের থেকে, কি হয় উপর থেকে, এরকম না। কিন্তু জিনিসটা হচ্ছে দেখেন, স্টমাক এন্ড ডিউওডেনামে যদি ব্লিডিং হয় সাধারণত হচ্ছে হেমাটেমেসিস মেলেনা হয়। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে হেমাটেমেসিস হবে, আর কম হলে মেলেনা হবে। যদি কোলনে হয় সেটা হলো হেমাটোকেউজিয়া, স্টুল মিক্সড উইথ ব্লাড। আর যদি রেকটামে হয় সেটা হচ্ছে রেকটাল ব্লিডিং, এটা হচ্ছে ব্লাড উইদাউট স্টুল, শুধু ব্লাড আসে, যেমন হেমোরয়েডে যেটা হয়। এগুলা কজগুলো কিছু কিছু বলা ছিল, কজগুলো একটু শিখে রাখতে হবে। যেমন হেমাটেমেসিস যদি হয়, গ্যাস্ট্রিক ব্লিডিং বা ডিউডেনাল ব্লিডিং, এটা মেইন। আর কোন কারণে হয়? ভ্যারিক্স, খুব ইম্পর্টেন্ট। তো তারপর হচ্ছে ইনিশিয়াল ইনডিউসড আলসার, কার্সিনোমা, সেগুলা যদি কোলনে হয় তাহলে মেইনলি ব্লিডিং এর কজ দুইটাই, সেটা হচ্ছে আইদার কার্সিনোমা অথবা ইনফ্লামেটরি পালপি। আর রেকটামে হচ্ছে রেকটাল পলিপ, বাচ্চাদের হয়, মিডল এজে হয় হিমোরয়েড, আর এল্ডারলিতে হয় কার্সিনোমা। আর এটা বলছি না, এটা আপনাদের গতবার শেখানো হয়ে গেছে। পেনগুলা এটা দেখেন, এটা কি? এটা হচ্ছে এমটি স্টমাক, তাহলে এটা হচ্ছে ডিউডেনাল আলসার, পেপটিক আলসার ডিজিজ, ডিউডেনাল আলসার। আচ্ছা, এটা এই পেশেন্টটাকে আপনি এক্সামিন করলে কি সাইন পাবেন? রাইট। এর ইনভেস্টিগেশন কি? আপার জিআই এন্ডোস্কোপি। কেন ইন করবেন না? বেরিয়াম কি সাসপেক্ট করলে? উত্তর হচ্ছে করব না, আপার জিআই এন্ডোস্কোপি। এখন যদি আপনাকে কেউ বলে যে মানে ঘোড়ার হাতির পিঠে চড়ে সিলেট যাবেন কিনা, আপনি রাজি হবেন নাকি? তাহলে কেন আপনি ওইটা করবেন? ও কে যেতে এসে কেউ, আপনি হাতির পিঠে চড়ে সিলেট যাবেন? দ্যাটস এ গুড থিং। আমরা মানে হাতির পিঠে চড়ে সিলেট যাওয়ার কথা শুনে আমার আবার ক্রনিক কনস্টিপেশনের কথা মনে পড়লো। আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে লং কেসে এটা থাকে মাঝে মাঝে, পেপটিক আলসার থাকে। তখন যদি জিজ্ঞাসা করে যে একটা পেপটিক আলসারের পেশেন্টের কি ইনভেস্টিগেশন করা হয়, তখন আপনারা যদি এইভাবে বলেন খুব ভালো হয়। আমি একটু বলে দিই, হ্যাঁ, যে
the diagnostic investigation is upper GI endoscopy, and we also will do urea breath test to detect H. pylori. Okay, fine. But an ultrasonogram of abdomen should be done to exclude the differentials. Differential is gallstone disease, mainly gallstone disease and chronic pancreatitis. এগুলো হচ্ছে মেইনলি আপনার ডিফারেন্সিয়ালস। সো আপনি ইনভেস্টিগেশনে আসলে কিন্তু একটা আপার জিআই এন্ডোস্কোপি এবং ইউরিয়া ব্রেথ টেস্টের পাশাপাশি দেয়ার শুড বি এন আল্ট্রাসোনোগ্রাম। ওটা ডায়াগনোসিসে কোনো হেল্প করবে না ডিরেক্টলি, বাট ইট উইল হেল্প ইন এক্সক্লুডিং দ্য ডিফারেন্সিয়ালস। খুব কমন ডিফারেন্সিয়াল হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। এই জন্য আপনার অবশ্যই একটা আপার জিআই এন্ডোস্কোপির পাশাপাশি একটা আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন করা উচিত, এটা বলার জন্য। আপনার অনেক টাকা থাকলে আপনি তিনটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি পরীক্ষায় সবগুলা বলতে চান, এন্ডোস্কোপি থেকে সিএলও টেস্ট করা যায়, এটাও করতে পারেন। এন্ডোস্কোপিক ম্যাটেরিয়াল থেকেও সরাসরি করা যায় সিএলও টেস্ট, এটাও করে নিতে পারেন। হোয়াট এভার ইউজ। আপনি বললেন যে এইচ পাইলোরি, and I will also do a few test to detect H. pylori. যদি টেস্টগুলোর নামগুলো আপনি পারেন, then it will invite another question. So আপনি উত্তর পারেন, একটা একটা করে বলেন। এটা আমি করতে পারি নন ইনভেসিভলি, যেমন ইউরিয়া ব্রেথ টেস্ট, তারপর ফিকাল অ্যান্টিজেন টেস্ট, তারপর হচ্ছে অ্যান্টি এইচ পাইলোরি আইজিজি, সেটা করতে পারি, এবং এন্ডোস্কোপিক ম্যাটেরিয়ালের সিএলও টেস্ট, এগুলো করতে পারি। এগুলো আপনি বলে দিতে পারেন। তাহলে এটা ওরা এক মিনিট নষ্ট করবে। এগুলো আর দরকার নেই। এই যে এটা একটু জিজ্ঞেস করেন, রিস্ক ফ্যাক্টরগুলো অনেক কিছু বলবেন, আপনাদের এতগুলো রিস্ক ফ্যাক্টর বলেন, ফ্যামিলি হিস্ট্রি, এই সেই হাল, কোনো কিছু না। রিস্ক ফ্যাক্টর তিনটা: এইচ পাইলোরি, এনএসআই এন্ড স্মোকিং। আর কোনো রিস্ক ফ্যাক্টর নেই। স্যার আল্ট্রাসাউন্ড কি করতেছি হচ্ছে কোলিসিস্টাইটিস এন্ড প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস। তো প্যানক্রিয়াটাইটিসটা কি রিভিল করবে? প্যানক্রিয়াটাইটিসে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন পাওয়া যায়। হ্যাঁ, নট এসেনশিয়ালি। আপনি শর্ট টার্মও যদি ইউজ করেন, হাই ডোজ ইউজ করেন, এমটি স্টমাকে খান, পিপিআই না খান, আপনার মানে হবে লং টার্ম। জি, নট নো 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 এনএসআইড খেলেই পিপিআই দিতে হবে না। এনএসআইড খেলে কাকে কাকে পিপিআই দিতে হবে, এটা আপনার থেকে অনেক কঠিন কোশ্চেন, তাও আমি দিচ্ছি। আপনাকে এগুলো জিজ্ঞেস করবে না। সেটা হচ্ছে এনএসআইড খেলেই পিপিআই দিতে হবে না। এনএসআইড যদি ফুল স্টমাকে খাওয়া যায় তাহলে আসলে হয় না। বাট কাকে পিপিআই দিব? যার বয়স 60 এর বেশি তাকে পিপিআই দিব। যার প্রিভিয়াসলি এনএসআইড ইনডিউসড পেপটিক আলসার হয়েছে তাকে পিপিআই দিব। আর যার অলরেডি পেপটিক আলসার আছে তাকেও পিপিআই দিব। আগে এনএসআইড খাওয়ার পর পুরো পেটে ব্যথা হয়েছিল, আর যার অলরেডি পেপটিক আলসার আছে তাকেও দিব। আর যার বয়স 60 এর বেশি, 60 প্লাস, তাকে দিব। আচ্ছা, এইগুলো হচ্ছে ডেসক্রিপশন অফ পেইন, এগুলো আপনারা পারবেন। টার্মটা মনে রাখেন, পেপটিক আলসারের পেইনটা হচ্ছে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন অর এপিগ্যাস্ট্রিক পেইন রিলেটেড টু মিল রিলিভড উইথ অ্যান্টাসিড। এই টার্মটা রিলেটেড টু মিল রিলিভড উইথ অ্যান্টাসিড, অ্যান্টাসিড দিয়ে রিলিভড হবে। আর রিলেটেড টু মিল আমি কিন্তু বলি নাই বাড়ে কি কমে, কারণ গ্যাস্ট্রিক আলসার উইল ইনক্রিজ আফটার মিল and duodenal ulcer will be relieved after meal, এই জন্য আলাদা দিন। ঠিক আছে, recurrent burning epigastric pain related to meal relieved after meal with antacid। এখন দেখেন, আমি যদি রিলিভ উইথ অ্যান্টাসিডটা বাদ দেই তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস এগুলোর সাথেও কিছুটা মিলে যায়। এই অ্যান্টাসিড হচ্ছে একটা একমাত্র পয়েন্ট দ্যাট ডিস্টিংগুইশেস পেপটিক আলসার ফ্রম প্যানক্রিয়াটাইটিস এন্ড কোলিসিস্টাইটিস। আচ্ছা, আরেকটা হচ্ছে এন্ডোস্কোপি যখন করে যদি আপনি গ্যাস্ট্রিক আলসার পান তাহলে অবশ্যই বায়োপসি নেবেন, বিকজ দেয়ার ইজ চান্স অফ কার্সিনোমা। ঠিক আছে, এন্ডোস্কোপিতে গ্যাস্ট্রিক আলসার পেলে বায়োপসি নেবেন। ডিউডেনাল আলসার পেলে বায়োপসি নেবেন না, বিকজ ডিউডেনাল কার্সিনোমা হয় না। কার্সিনোমা হলে গ্যাস্ট্রিক কার্সিনোমাই হয়। কোনটা পাবো, ডিউডেনাল আলসার না গ্যাস্ট্রিক আলসার? অবশ্যই ডিউডেনাল আলসার। মোস্ট অফ দ্যাম 90% ডিউডেনাল আলসার। এগুলো হচ্ছে অ্যাডভাইস। এই যে অ্যাডভাইস ফর পেপটিক আলসার ডিজিজ।
আপনারা যে পরীক্ষায় অ্যাডভাইস নাচতে নাচতে বলেন যে ডোন্ট ইট স্পাইসি ফুড, টেক সফট ফুড, কি বলেন না? একদম বোগাস। আপনারা একদিন যে পড়ে আসছেন, কোথাও রিস্ট্রাক্টরের মধ্যে স্পাইসি ফুড পেয়েছেন? খেয়াল করে দেখেন তো কোথায়। ইভেন গাইডের মতো শয়তানও মানুষ হয়ে গেছে, কিন্তু আপনাদের ঠিক করা যাচ্ছে না। কোথাও স্পাইসি ফুডের কথা লেখা নেই, কোথাও সফট ফুড খেলে ভালো হয়ে যাবে এগুলো লেখা নেই। রাদার জিনিসগুলো হচ্ছে স্মোকিং সিজেশন, দিস ইজ দ্য নাম্বার 1। নাম্বার 2, অ্যাভয়েড এনএসআইডস অর টেক এনএসআইডস উইথ উইল, ঠিক আছে? আর হচ্ছে টেকিং পিপিআই উইথ এনএসআইডস। তাহলে সব হচ্ছে স্মোকিং আর এনএসআইড রিলেটেড। এইচ প্যানেলে তো আটকানোর উপায় নাই, বাকি যে দুটো রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো আমি কমাবো। এই স্পাইসি ফুডের সাথে কোনো সম্পর্কই নেই, প্র্যাকটিক্যাল লাইফে না, এখানে এখানে ওই তো এখানে হয়তো এখানে হয়তো যে আপনি ছোটবেলা থেকে শিখে আসছেন স্পাইসি ফুড খেলে হয়। জি, Is there any relationship between stomach curvature and ulcer? Curvature or carcinoma curvature is আচ্ছা, এটা আগে বলতো। Usually ulcer in the major curvature are peptic ulcer disease, and ulcers in the greater curvatures are carcinoma stomach. এটা পুরো কোনো এক্সপেরিয়েন্সড কোনো সার্জারি করে তাহলে আপনি বলতে পারেন যে it was a rule of thumb and we were also taught that it is conventionally taken that small laser curvature ulcers are peptic ulcer and greater curvature ulcers are cancerous ulcer, carcinoma stomach, but it is not universally true. But আপনি এভাবে পোলাইটলি বলে দিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করার অর্থ হচ্ছে তার মাথায় এটা ঢুকে আছে, ওই মোমেন্টে তার মাথা থেকে এটা বের করা যাবে না। সুতরাং তাকে হা করায় মুখের মধ্যে কলা ঢুকাই দিয়ে ঠান্ডা করতে হবে। বসে এগুলো ড্রাগস মোটামুটি। আচ্ছা, ট্রিটমেন্ট কি পেপটিক আলসার? H. pylori related peptic ulcer, then triple drug therapy for 2 weeks. যদি ট্রিপল ড্রাগ থেরাপি কাজ না করে দেন কোয়াড্রুপল ড্রাগ থেরাপি। আর যাদের নট অ্যাসোসিয়েটেড উইথ H. pylori ওদেরকে কিভাবে ট্রিট করবে? পিপিআই দিবে। ফর হাউ লং? Duodenal ulcer for 1 month, gastric ulcer for 2 months. আচ্ছা, পেপটিক আলসারের পেশেন্টে আপনার কাছে কি অ্যাকিউট সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? একটা হচ্ছে পারফোরেশন আর একটা হচ্ছে ব্লিডিং। যদি ব্লিডিং হয় পেশেন্টের প্রেজেন্টেশন হবে হেমাটেমেসিস। পেশেন্টকে আপনি ট্রিট করবেন, হাউ আপনি এটা জানেন। এই যে উনি যেটা বলছেন, আইভি অ্যাক্সেস, ইমিডিয়েট নরমাল স্যালাইন, ব্লাড সেন্ট ফর গ্রুপিং ক্রস ম্যাচিং, ইমিডিয়েট ট্রান্সফিউশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? আর যদি পারফোরেশন হয় তাহলে কি করবেন? Yes, patient should be urgently referred to surgery. আচ্ছা, একটা পেশেন্টের পারফোরেশন হলো কিনা কিভাবে ক্লিনিক্যালি বোঝা যায়? আপার বর্ডার লিভার ডালনেস, লোয়ার বর্ডার লিভার ডালনেস ঠিক থাকবে? বর্ডার আসলে করতে গেলে বাবা লিভার ডালনেসই থাকবে না। There is no liver dullness, absence of liver dullness. বায়োল সাউন্ড অ্যাবসেন্স অনেক ডিজিজে হয়। যদি আপনাকে বলে যে সবচেয়ে শিওরেস্ট সাইন কি পারফোরেশনের, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ লিভার ডালনেস। দিস ইজ দ্য শিওরেস্ট সাইন, মোস্ট সেন্সিটিভ সাইন। আদার কি হতে পারে? ইয়েস, সেটাই বলছে যে বোর্ড লাইক রিজিডিটি অ্যান্ড রিবাউন্ড টেন্ডারনেস। আচ্ছা, পাইলোরিক স্টেনোসিস আপনাদের সার্জারিতে করা হয়, আমি এগুলো পড়াই দিয়েছি। কোনো দরকার এটা তো বুঝতেই পারছি। এটা ডায়াগনোসিস, কমপ্লিট ডায়াগনোসিসটা বলে, কমপ্লিট ডায়াগনোসিস। কমপ্লিট ডায়াগনোসিস কেউ একজন
যে কানতে চান ভাই আপনি দাঁড়ান কমপ্লিট ডায়াগনোসিস শুধু কিছু প্রশ্ন করার দরকার নেই সিনারিওটা করে কমপ্লিট ডায়াগনোসিস বলেন upper GI bleeding with hypovolemic shock. আপার জিআই ব্লিডিং হাইপোভলিমিক শক। Hypovolemic shock দেখেন ব্লাড প্রেশার দেখেন না 70/40 acute upper GI hemorrhage with hypovolemic shock. এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আপনারা শুধু এটা সার্জারিতে ভালো করে পড়বেন এটা আমাদের এখানে দরকার নেই ইউজুয়ালি একটু বলতে পারেন যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে সাধারণত কি মেটাবলিক বা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হয় আর কিছু হয় চমৎকার বলেছে আপনারা এত লম্বা লাইন যদি মনে রাখতে নাও পারেন প্রথম ইলেকট্রোলাইটসে আসে জেনারেলি হাইপোনাট্রিমিয়া হাইপোক্যালেমিয়া এটা সব তো বেরিয়ে যাচ্ছে সোডিয়াম বের হচ্ছে হাইপোনাট্রিমিয়া পটাশিয়াম বের হচ্ছে হাইপোক্যালেমিয়া ঠিক আছে অ্যাসিড বের হচ্ছে অ্যালকালিস মেটাবলিক অ্যালকালিস এগুলো একটু ঠিক আছে এখন লাস্টে একটা যোগ করেছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া এখন যদি অ্যাসিডোসিস হয় তাহলে আমাদের ইউরিন কি চাইবে শরীর থেকে অ্যাসিড বের করে দিতে তাই তো তাই না সরি অ্যালকালোসিস হলে কিডনি কি চাইবে শরীরে অ্যাসিড রেখে দিতে তাহলে ইউরিনটা কি অ্যাসিডিক হওয়া উচিত না ইউরিনটা অ্যালকালাইন হওয়া উচিত কিন্তু হচ্ছে ইউরিন অ্যাসিড এই জন্যই নাম হচ্ছে প্যারাডক্সিক কেন হচ্ছে হ্যাঁ আচ্ছা ও যেটা বলেছে সেটাই শুধু সোডিয়ামের জায়গায় পটাশিয়াম পটাশিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আয়ন এটা লেভেল এদিক ওদিক হলেই খুব ঝামেলা হয় তো এই জন্য to prevent the hypokalemia related problems kidney removes hydrogen in exchange of potassium কিডনি আগে পটাশিয়ামটাকে ঠিক করে এই জন্য অ্যালকালোসিস থাকা সত্ত্বেও কিডনি অ্যাসিড বের করে পটাশিয়ামটাকে বাঁচানো বুঝতে পারছেন যেখানে হাইড্রোজেন পটাশিয়াম কাউন্টার কারেন্ট মেকানিজম আছে দুই টিউবুলসে ওই কারণে kidney releases hydrogen in exchange of potassium to maintain the potassium. This is the prime important thing. That is why despite alkalosis there is aciduria normally alkalosis হলে এটা aciduria তো হবে না অ্যাসিড প্রিজার্ভ করবে কিন্তু না সে আর হাইড্রোজেন ছেড়ে দিতে বাধ্য হয় পটাশিয়ামকে রাখার মনে থাকবে ওকে কারো কোনো বুঝতে অসুবিধা হলে আবার জিজ্ঞাসা করতে পারে আচ্ছা এখানে প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস নরমালি যখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে কিডনির কাজ কি হবে কিডনি চাইবে যে অ্যাসিডোসিস তাহলে আমি অ্যাসিড বের করে দিই ইউরিনটা সরি অ্যালকালোসিস আমি আর অ্যাসিড রেখে দিই ইউরিনটা অ্যালকালাইন করে দিই কিন্তু এর থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পটাশিয়ামকে আমরা বাড়াতে হবে পটাশিয়ামকে রাখতে গিয়ে সে আর হাইড্রোজেনকে রাখতে পারে না তখন সে হাইড্রোজেনকে ছেড়ে দেয় ইউরিনে হাইড্রোজেন চলে আসে ইউরিনটা অ্যাসিডিক ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো একটু আমরা মনে এটা আমরা আগে ডিসকাস করে ফেলছি এটা লাগবে কতক্ষণ টাইম শেষ না কালকে আমরা নিউরোলজি দেখা যাবে আপনারা স্যারের সাথে বুঝতে পারেন না না স্যার
তাসকিন আসবে? তার কি ইভেন্ট আছে ক্লাস? তার কি লাস্ট পিরিয়ড নিবে? স্যার ক্লাস নেবেন না আজকে? তাসকিন আসবে? এখন কার ক্লাস? এরপরে মতিসের ক্লাস আছে? কি ক্লাস নেবে ক্লাস? ক্লাসে